সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো। দুদিন থেকে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে, সে যাই হোক, মানুষের তো ভালো মন্দ নিয়ে থাকতে হবে। তা আমরা আজকে আগের দিন তো আমরা শিখেছি মধ্যমা শিখেছি, তো মধ্যমার পরেই একটা ধাপ ছিল ওজাইব। হ্যাঁ, ওজাইব অংশটা আমি করছি না, হ্যাঁ, কারণ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পুরোপুরি গ্রাফের উপর হবে, ওই জন্য আমি আগের থেকে করতে চাচ্ছি না। দেখি আগে এদিকেরটা কী হচ্ছে, তারপরে আমরা ওজাইবে যাব। আমরা আজকে শেষ যেটা রাশিবিজ্ঞানের শেষ হচ্ছে কি সংখ্যাগুরু মান, খুবই সহজ চ্যাপ্টার, এবং এটা 4 নম্বর ধরো পেয়ে যাওয়ার মতো নম্বর, একটা 4 নম্বর। হ্যাঁ, তা এই রাশিবিজ্ঞানের সংখ্যাগুরু মানটা কি সেটা নিয়ে একটু আমি ধারণা দিই। সংখ্যাগুরু মান অর্থাৎ আমি ধরো কিছু তথ্য সংগ্রহ করেছি। হয়তো দেখা গেল তোমাদের স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থেকে আমি কার কাছে কত টাকা আছে আমি সেটা হিসাব করতে, কারোর কাছে দেখা গেল 20 টাকা আছে, কার কাছে আরেকজনের কাছে 17 টাকা, আরেকজনের কাছে 25 টাকা 15 টাকা, একজনের কাছে আরেকজনের 20 টাকা, একজনের কাছে 33 টাকা, একজনের কাছে 22 টাকা, আরেকজনের কাছে 20 টাকা, আরেকজনের কাছে হয়তো 18 টাকা, আরেকজনের কাছে আছে 17 টাকা। এইরকম আমি তথ্য সংগ্রহ করলাম, হ্যাপাজার্টলি একটা তথ্য সংগ্রহ করলাম তোমাদের ক্লাসের ছাত্রছাত্রীদের কাছ থেকে। যে আমি এই তথ্যগুলো পেলাম, তা এই তথ্যগুলোর মধ্যে দেখো, খেয়াল করে লক্ষ্য করে দেখো, 20 আছে 3 বার, তাহলে 20 আছে কবার 3 বার, তার পরিসংখ্যা 3। 17 আছে কবার, তার পরিসংখ্যা 2। 15 আছে কবার, তার পরিসংখ্যা 1। 33 আছে সেটা 1। 18 আছে সেটা 1 বার, আর 33। এই তো তথ্য। তা এই যে তথ্যগুলো আমরা সাজালাম, সাজানোর পরে যে তথ্যটা ওই আমাদের প্রাপ্ত তথ্যের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বার থাকবে সেটাই হলো সংখ্যাগুরু মান। অর্থাৎ এখানে 20টা হলো সংখ্যাগুরু মান। কেন 20টা? দেখো এই প্রাপ্ত তথ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি বার আছে তো সংখ্যাগুরু মানে সবচেয়ে বেশি পরিমাণ আছে যেটা, সেটাকে সংখ্যাগুরু বলা হয়। হ্যাঁ, সেটাকে ইংলিশে বলা হয় মোড। তা সংখ্যাগুরু মান বা মোড হচ্ছে কত? 3। কেন? যেহেতু 20 সংখ্যাটা মানে 20 টাকাটা ম্যাক্সিমাম জনের কাছে আছে। হ্যাঁ, তাহলে যেটা সবচেয়ে বেশি সংখ্যক বার হবে সেটাই হয়ে যাবে কি সংখ্যাগুরু মান। আমি বোঝাতে পেরেছি জিনিসটা? আমি আরেকবার বলছি, আমি তোমাদের ক্লাসের ছাত্রছাত্রীদের কাছ থেকে তথ্য নিলাম যে কার কাছে কত টাকা আছে। কেউ বললো 20 টাকা, কেউ 17, 15, 20, একজন 33, একজন বললো 22, 20, 18, 15, 17, এরকম বিভিন্ন টাকা বললো আচ্ছা আমার কাছে আছে। আমি সব তথ্যগুলো লিখলাম, লিখে যদি সাজাই তাহলে দেখতে পাবো 20 টাকা 3 জনের কাছে আছে, 17 টাকা 2 জনের কাছে, 15 টাকা একজনের কাছে, 33 টাকা একজনের কাছে, 18 টাকা একজনের কাছে। পাচ্ছি তো এরকম 6, 7, 8 আর থাকতে পারে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আরেকটা আছে 17। সে যা হোক, ওটা কোনো ফ্যাক্টর না। 22, তো 22টা লিখিনি, 22টা একবার আছে। সে যা হোক, আমি যে তথ্যগুলো নিলাম দিয়ে সাজালাম, সাজিয়ে যদি আমরা পরিসংখ্যার আকারে সাজাই তাহলে দেখতে পাবো যে 20 টাকাটা ম্যাক্সিমাম জনের কাছে আছে, অর্থাৎ 3 জনের, এখানে 3 জনের কাছে আছে। তাহলে যেহেতু ওটা 3 জনের কাছে আছে সেই হিসাবে আমি বলতে পারি যে এই 20টা হলো এই প্রদত্ত তথ্যগুলির সংখ্যাগুরু মান। তাহলে সংখ্যাগুরু মান ব্যাপারটা মাথায় অনেকটাই আমি মনে হয় বোঝাতে পারলাম যে ছোট তথ্যের ক্ষেত্রে কোনো জটিলতা নাই, তথ্যের ক্ষেত্রে আমরা সংখ্যাগুরু মান পেয়ে গেলাম তো। কিন্তু এবার দেখো, আমি এই তথ্যগুলোর মধ্যে দেখা গেলে এরকম হলো, আরও কিছু জনের কাছে আমি তো এই করলাম, সমীক্ষা করলাম বা তাদের কাছ থেকে তথ্যটা জানলাম। হ্যাঁ, তাতে কি দেখতে পেলাম যে আরেকজনের কাছে 17 পেলাম, আরেকজনের কাছে আমি 22 পেলাম, আরেকজনের কাছেও 22 পেলাম। তাহলে এই যে এবার লক্ষ্য করো জিনিসটা, আমার তথ্যগুলো কীরকম হয়ে যাচ্ছে। দেখো 17 3 বার হয়ে যাচ্ছে, তাই তো? 17টা এবার কত হয়ে যাচ্ছে? 3 বার। আচ্ছা 22 হয়ে যাচ্ছে কবার? 1 বার, 2 বার, 3 বার। 22ও হয়ে যাচ্ছে 3 বার। তাহলে এইরকম ক্ষেত্রে কি বলবো আমরা? তাহলে এইরকম ক্ষেত্রে কি সংখ্যাগুরু মান আমরা বলতে পারবো না?
তা বলছে হ্যাঁ এটাও ক্ষেত্র সংখ্যা গুরুমান বলা যাবে। তাহলে কি, যখন দেখা যাবে যে এই প্রদত্ত তথ্যগুলি বেশি সংখ্যক বার এবং সেটা সমান সংখ্যক বার করে দেখা গেল অনেকগুলি তথ্যের মধ্যে আছে, তখন তাদেরও সংখ্যাগুরু মান হবে, কিন্তু সেই সংখ্যাগুরু মানটা একটা হবে না। তখন কি হবে, 20টাও সংখ্যাগুরু মান, যেহেতু এটা হাইস্ট বার আছে সবচেয়ে, 17 সেটাও হাইস্ট বার আছে, আবার 22 এটাও হাইস্ট বার আছে। তাহলে সেক্ষেত্রে আমি বলবো প্রদত্ত তথ্যগুলির সংখ্যাগুরু মান হবে 20, 17 আর 22, তিনটে হয়ে যাবে সংখ্যাগুরু মান। হ্যাঁ, এটাকে আবার অনেক সময় ত্রিভুইষ্ঠক বলা হয়। ত্রিভুইষ্ঠক মানে তিনটে সংখ্যাগুরু মান আছে বা তিনটে সংখ্যাগুরু সমন্বিত তথ্য এটা। হ্যাঁ, তাহলে যখন কোনো প্রদত্ত তথ্যে কোনো তথ্যগুলি অনেকগুলি তথ্য দেখা যাবে কি মানে সমান সংখ্যক বার করে থেকে যাচ্ছে, তখন আমরা তার সংখ্যাগুরু মান একটা না হয়ে যতগুলা থাকবে ততগুলাই হবে সংখ্যাগুরু মান। এখানে 3টে আছে বলে 3টে সংখ্যাগুরু মান হলো, অর্থাৎ 20, 17, 22 তিনটেই সংখ্যাগুরু মান। এবং এক্ষেত্রে আমরা কি বলবো, এটা ত্রিভুইষ্ঠক। হ্যাঁ, যদি দেখা গেল এটা আমার তথ্যগুলো নিয়ে দেখা গেলো 22টা দুজনের কাছে আছে, 22টা দুজনের কাছে, তাহলে আমরা 22টা তো আর আসবে না তখন, তাহলে 22টা তো দুবার হয়ে যাচ্ছে, সেটা তো আর হাইস্ট সংখ্যক বার হচ্ছে না। হ্যাঁ, বেশি সংখ্যক বার হচ্ছে না, সেক্ষেত্রে সংখ্যাগুরু মান হবে দুটো, 20 হবে আর 17 হবে, তখন সেটাকে দ্বিভুইষ্ঠক বলা হবে। অর্থাৎ দুটো সংখ্যাগুরু মান সমন্বিত রাশিমালাকে তখন কি বলা হবে, দ্বিভুইষ্ঠক। হ্যাঁ, তাহলে সংখ্যাগুরু মান জিনিসটা আমি বোঝাতে পারলাম যে কোনো প্রদত্ত তথ্যে যে তথ্যটি বা তথ্যগুলি একটাও হতে পারে, একের বেশিও হতে পারে, কি হতে পারে সবচেয়ে বেশি সংখ্যক বার থাকে, সেই তথ্যগুলিকে বলা হয় কি সংখ্যাগুরু মান, ইংলিশে মোড বলা হয়। হ্যাঁ, এবার যদি ওই সংখ্যাগুরু মান একখানা তথ্য হয় তাহলে সেটা কি বলা হবে, একভুইষ্ঠক বা শুধু ভুইষ্ঠক বলা যেতে পারে। দুটো হয়ে গেলে দ্বিভুইষ্ঠক, তিনটে হয়ে গেলে ত্রিভুইষ্ঠক। কিন্তু এবার আমি আরেকটা বলছি, আমি আরেক রকম তথ্য দিচ্ছি এবার, যে আমি কিছু তথ্য সংগ্রহ করে দেখলাম যে তোমাদের ক্লাসে 20ও আছে 5 জনের কাছে, 25 টাকাও আছে 5 জনের কাছে, 30 টাকাও আছে 5 জনের কাছে, 35 টাকাও আছে 5 জনের কাছে, 40 টাকাও আছে 5 জন, আমি 30 টাকা পর্যন্ত ধরলাম। এই 20 জন ছাত্রছাত্রীকে আমি তাদের কাছে সমীক্ষা করলাম, করে এই তথ্যগুলো পেলাম যে কি 20 টাকা করে আছে 5 জনের কাছে, 25 টাকা করে আছে 5 জনের কাছে, 30 টাকা করে আছে 5 জনের কাছে, 35 টাকা করে আছে 5 জনের কাছে। এবার এই তথ্যগুলি আমি সংখ্যাগুরু মান কি হবে, তাহলে দেখো প্রত্যেকটা তথ্য সমান সংখ্যক বার করে আছে এবং হাইস্ট হয়ে আছে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি এদের কোনো সংখ্যাগুরু মান নাই, এটাও বলতে পারি, অথবা আরেকটা বলতে পারি এটা চতুর্ভুইষ্ঠক, কারণ 4টে আছে যেহেতু, অথবা আমরা এটা বলতে পারি বহুভুইষ্ঠকও বলতে পারি। হ্যাঁ, মানে বেশি সংখ্যক বার হয়ে গেলে তখন সবগুলা যদি বেশি সংখ্যক বার হয়ে থাকে তখন সেটাকে বহুভুইষ্ঠকও বলা যায়। বহুভুইষ্ঠক, এখানে চতুর্ভুইষ্ঠকও বলা যাবে, বহুভুইষ্ঠকও বলা যাবে, আবার সংখ্যাগুরু মান নেই এটাও বলা যাবে। আমি জিনিসটা বোঝাতে পারলাম? তাহলে প্রত্যেকটাই যদি সমান সংখ্যক বার হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি বলবো, এদের কোনো সংখ্যাগুরু মান নেই, অথবা কি বলতে পারি এটা বহুভুইষ্ঠক। এটা কি বলবো, এটাকে বহুভুইষ্ঠক। আচ্ছা, এই তো গেল আমাদের মানে সরল তথ্যের ক্ষেত্রে। হ্যাঁ, এবার আমরা এরপরে মানে জটিল তথ্যের ক্ষেত্রেও শিখবো, কিন্তু তার আগে আমি সরল তথ্যের দু একটা অঙ্ক দেখে নিই। হ্যাঁ, চলে আসছি কোষে, দেখি 26.4, কোষে দেখি 26.4। দেখো খুব সহজ চ্যাপ্টার, একবারে 4 নম্বর। এই আমি আমার হচ্ছে মানে সবচেয়ে কম খেটে এবং কম ভুল হওয়ার সম্ভাবনা থেকে এই সংখ্যাগুরু মানটাকে তোমরা চয়েস অবশ্যই করবে। এটা এখান থেকে 4 নম্বর অবধারিত সবাই পাবে, শুধু যদি সে 2-4 বার প্র্যাকটিস করে থাকে, হ্যাঁ, তাহলে সংখ্যাগুরু মান থেকে আমরা পেয়ে যাবে।
আচ্ছা, আমাদের দেখো, আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের প্রাপ্ত টাকার পরিমাণ আমরা একটা তথ্য পেয়েছি। হ্যাঁ, দিয়ে বলেছে আমাদের বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরু মান নির্ণয় করি। সংখ্যাগুরু মানটা আমরা নির্ণয় করি, কিভাবে করবো দেখো। 1 নম্বর, প্রথমে সবচেয়ে কম আছে এখানে কত দেখো, 10 টাকা। তাহলে আমরা শ্রেণী আর পরিসংখ্যা আকারে ভেঙে নিতে পারি, শ্রেণী পরিসংখ্যা এইভাবে ভেঙে নিয়ে লিখতে পারি। 10 টাকা আছে, মানে খরচ হয় কজনের, 10 টাকা আছে দেখো, খরচ হচ্ছে একজনেরই হচ্ছে। আচ্ছা, তারপরে 11 টাকা, 11 টাকাটাও দেখো একজনের হচ্ছে। তারপরে হচ্ছে 15 টাকা, 1 2 3 4, 4 জনের। 16 টাকা, 1 2 3, 16 টাকা 3 জনের হচ্ছে। 17 টাকা, 1 2 3 4, 17 টাকাও 4 জনের হচ্ছে। 18 টাকা, 1 2, 2 জনের। আচ্ছা, 19 টাকা, একজন, 19 টাকা হচ্ছে একজন। টোটাল দেখো 3 7 10 14 15 16, এখানে কজন আছে, 16 জন বন্ধু আছে। আমি তাহলে প্রথমে কি করলাম, তথ্যগুলিকে আগে সুশৃঙ্খল তালিকার আকারে সাজিয়ে নিলাম। হ্যাঁ, তাদের শ্রেণী এবং পরিসংখ্যা অনুযায়ী পরপর পরপর সাজিয়ে নিলাম। এটা হলে সবচেয়ে ভালো হয়, তাহলে তোমার কী হবে, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, নাহলে কী হবে, গুলিয়ে যেতে পারে, গণ্ডগোল হয়ে যেতে পারে। তাহলে আমরা প্রথম কাজ হলো তথ্যগুলিকে পরিসংখ্যার আকারে সাজিয়ে নেওয়া। আমরা কী করলাম, সেই তথ্যগুলিকে পরিসংখ্যার আকারে সাজিয়ে নিলাম। এবার এই তথ্যগুলির আমাদের সংখ্যাগুরু মান অর্থাৎ মোট বের করতে হবে। আমরা কিভাবে করব, কিভাবে এগিয়ে যাব, দেখো কিভাবে করছি আমরা। তাহলে এখানে দেখছি যে 10 আছে একবার, 11 আছে একবার, 15 আছে 4 বার, 16 আছে 3 বার, 17 আছে 4 বার, 18 আছে 2 বার, আর 19 আছে একবার। তাহলে আমাদের এই তথ্যগুলির সংখ্যাগুরু মান বের করতে হবে। খেয়াল করে দেখো, এখানে 15 আছে 4 বার আর 17 আছে 4 বার। তাহলে অতএব সংখ্যাগুরু মান কত হবে, 15 হবে আর 17 হবে। কেন, দুটো তথ্যই দেখো সবচেয়ে ম্যাক্সিমাম 4 বার করে আছে। হ্যাঁ, এর থেকে বেশি বড় সংখ্যক বার আর কেউ নাই। এই জন্য এখানে দুটো সংখ্যাগুরু মান হলো, অর্থাৎ দ্বিভূইষ্ঠক হলো এটা। হ্যাঁ, দুটো সংখ্যাগুরু মান বা দ্বিভূইষ্ঠক। যেহেতু সংখ্যাগুরু মান আমরা দুটো পেলাম এখানে, তাহলে অঙ্কটা বোঝাতে পারলাম আমি যে তথ্যগুলোকে আগে যে কাঁচা তথ্য সেগুলোকে আমরা সুশৃঙ্খলভাবে সাজিয়ে নেব শ্রেণী পরিসংখ্যার আকারে। সাজিয়ে নিয়ে দেখব কোন তথ্যের পরিসংখ্যাটা সবচেয়ে বেশি সংখ্যক বার আছে। তাই এখানে দেখতে পাচ্ছি দুটো তথ্যের পরিসংখ্যা সবচেয়ে বেশি সংখ্যক বার আছে, একটা 15, একটা 17, দুটোই 4 বার করে। সুতরাং এই যে আমাদের প্রদত্ত তথ্যগুলো দেওয়া হলো বা আমাদের বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরু মান কোনটা হবে, 15 হবে আর 17 হবে, দুটোই হবে। হ্যাঁ, দুটোই হবে, কারণ এখানে দুটো তথ্যেরই সংখ্যাগুরু মান 4 বার করে আছে। আচ্ছা, 2 এর অঙ্কটা দেখো একই রকমের অঙ্ক, তোমরা এইভাবে সাজিয়ে নেবে তথ্যের শ্রেণী আকারে, পরিসংখ্যার আকারে দিয়ে তোমরা সেখান থেকে সংখ্যাগুরু মানটা বের করবে। হ্যাঁ, তিনের একটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে 2-এরটা তোমাদের কাজ থাকলো, তোমরা পারবে, দেখবে করতে, খুবই কিচ্ছু নাই। শ্রেণী পরিসংখ্যার আকারে সাজিয়ে নেবে, নিয়ে সেখান থেকে দেখবে কোন তথ্যটা বেশি সংখ্যক বার আছে, সেটাই হয়ে গেল কি সংখ্যাগুরু মান। এখানে কোনো জটিলতা নাই। এটা হচ্ছে খুব সরল তথ্যের ক্ষেত্রে। হ্যাঁ, পরে জটিল তথ্যের ক্ষেত্রে আমি কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। 3-এর একই অঙ্কটা আমি আবার দেখাচ্ছি। এবার নিচের তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করি। যেখানে দেখো দেওয়া আছে, তাহলে শ্রেণী পরিসংখ্যা আকারে আমি সাজিয়ে নিচ্ছি, শ্রেণী আর পরিসংখ্যা, খুব ভালো হয়, নাহলে গুলিয়ে যাওয়ার ভয় থাকবে। আচ্ছা, শ্রেণী সবচেয়ে ছোট পরিসংখ্যা কত, 3।
এই ছোট শ্রেণী 3। 3 আছে কবার দেখো, 3 আছে তথ্যগুলির মধ্যে একবার, দুবার, তিনবার, 3বার, 4বার। 3 আছে 4বার। 4 আছে কবার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বার। 5 আছে একবার, 2 3 4 5 6 7 8 9 9 বার। 5 আছে 9 বার। 6 আছে একবার, দুবার, 6 আছে দুবার। 7 আছে একবার, আছে একবার। 8 আছে একবার, একবার। 8 আছে একবার। মোট কতগুলো হলো দেখি, 2 4 13 25 29 আছে তথ্য কতগুলো, 30টা বলেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 27 28 29 30 খানা আছে। হ্যাঁ, একটা তথ্য মানে কিছু ভুল হয়েছে। দেখো 3 কবার আছে দেখে নিই। 3 আছে 1 2 3 4 বার, ঠিকই আছে। 4 আছে একবার, দুবার, তিনবার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 9 10 11 12 বার, ঠিকই আছে। 4 12 বার। 5 আছে 1 2 3 4 5 6 7 8 9 9 বার। 6 আছে একবার, দুবার, 6 আছে দুবার, ঠিকই লিখেছি। 7 একবার, 8 একবার, তার মানে ভুল লেখা হলো কোনটা, সে যা হোক একটা কিছু একটা মিস হয়ে যাচ্ছে। 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। 5টা লিখে দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 9 তো আছে। পাঁচটা আরেকবার দেখি। 5 একবার, দুবার, তিনবার, 4 বার, 5 বার, 6 বার, 7 8 9 9 বার। আচ্ছা, আমাদের কিছু একটা ভুল হয়ে যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 26 30 হচ্ছে। ও 2 আছে একটা, 2 তথ্য আছে এখানে, একটা 2 আছে একবার, এতে মিলে যাচ্ছে। ঠিক, তাহলে আমাদের 30টা তথ্যকে আমরা প্রথমে কি করলাম, শ্রেণী পরিসংখ্যা অনুসারে সুশৃঙ্খলভাবে সাজিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের এদের সংখ্যাগুরু মান বের করবো। তা খুব সহজে বেরিয়ে আসবে। দেখো এই তথ্যগুলির মধ্যে তো একটাই 4 আছে কতবার, 12 বার। এইটা তাহলে কি হয়ে গেল আমাদের, অতএব সংখ্যাগুরু মান কত হয়ে গেল, 4। তাহলে প্রথমে ওই সরল যে আমাদের কি তথ্য, সে তথ্যের ক্ষেত্রে সংখ্যাগুরু মানটা বের করা কোনো ফ্যাক্টরি না, খুব সহজে হয়ে যায়। হ্যাঁ, তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা না।
কিন্তু এবার আমরা দেখো 5-এর অঙ্কে চলে আসছি। হ্যাঁ, যে অঙ্কগুলোতে এবার কিভাবে করতে হবে দেখো, লক্ষ্য করো। আমি এটাও সহজ অঙ্ক, খুব কঠিন না, কিন্তু তার আগে কতগুলি তথ্য জানতে হবে আমি সেটা বলে দেবো, বুঝিয়ে দেবো। আগে তাহলে তথ্যগুলিকে লিখে নিলাম। 5-এর অঙ্কটায় বয়স আর পরীক্ষার্থী সংখ্যা। প্রথমে সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, বয়স আছে 16 থেকে 18। কজন পরীক্ষার্থী আছে? 45 জন। আচ্ছা, 18 থেকে 20 কজন আছে? 75, 75 জন। 20 থেকে 22 আছে কতজন? 38 জন। 22 থেকে 24 কতজন আছে? 22 জন। 24 থেকে 26 কতজন আছে? 20 জন। আমরা প্রথমে তথ্যগুলিকে সাজিয়ে নিলাম, তাই তো? প্রথমে মানে সাজিয়ে নেওয়া মানে কি, এরকম তার শ্রেণী এবং পরিসংখ্যা অনুযায়ী পরপর সাজিয়ে নিলাম। হ্যাঁ, তথ্যটা দেওয়াই আছে, এদের আমাদের সংখ্যাগুলো মান বের করতে হবে। এবার লক্ষ্য করে দেখো, এখানে লক্ষ্য করে দেখো, এটার 45 বার আছে পরীক্ষার্থী, 45টা, এটা 75টা, এটা 38টা, এটা 22টা, এটা 20টা। সবচেয়ে বেশি সংখ্যক হচ্ছে কত? 75টা। তাহলে এখান থেকে আমরা কিন্তু সংখ্যাগুরু শ্রেণীটা পেয়ে গেলাম, সংখ্যাগুরু মান পেলাম না কিন্তু। হ্যাঁ, তাহলে এইরকম তথ্যের ক্ষেত্রে যা আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে যে তথ্যগুলো থাকবে, হ্যাঁ, সেই রকম তথ্যের ক্ষেত্রে প্রথমে আমাদের কি খুব সহজে বেরিয়ে আসবে কি, তার সংখ্যাগুরু শ্রেণী কোনটা। তাহলে এখানে সংখ্যাগুরু শ্রেণী কোনটা? অতএব সংখ্যাগুরু শ্রেণীটি হলো, সংখ্যাগুরু শ্রেণীটি হলো কোনটা? এই যে সবচেয়ে বেশি সংখ্যক বা পরিসংখ্যা আছে যেটা, সেটা হচ্ছে কি 18 থেকে 20। প্রথম কাজ আমাদের তাহলে কি, সংখ্যাগুলি এইরকম যখন আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে যে কোনো তথ্য দিয়ে দেবে, তখন সেটার ক্ষেত্রে আমাদের কাজ হবে কি, প্রথমে ওটাকে তার কোনটা সংখ্যাগুরু শ্রেণী সেটা আমাদের বের করে নেওয়া। খুব সহজেই বেরিয়ে আসবে যে শ্রেণীটা পরিসংখ্যা সবচেয়ে বেশি সংখ্যক বার থাকবে, সেটাই সংখ্যাগুরু শ্রেণী। তাই সেই সংখ্যাগুরু শ্রেণীটা আমরা পেয়ে গেলাম কত? 18 থেকে 20, তাই পেয়ে গেলাম তো। এবার দেখো এর পরেরটা হচ্ছে কিভাবে করবো। হ্যাঁ, অতএব সংখ্যাগুরু মান এর সূত্র হলো L প্লাস F1 মাইনাস F0 বাই 2 F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এই যে সূত্র লিখলাম আমি, এটা কি, কোনটা কি, এইটা এবার আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা আমি F0 লিখেছি কিন্তু, হ্যাঁ, F0। আচ্ছা, কি কোনটা কি জিনিস এবার একটু আমরা তোমাদের বুঝিয়ে দিই, খুব সহজ দিন, খুব কঠিন কিচ্ছু না। তা এখানে হচ্ছে দেখো, সংখ্যাগুরু শ্রেণী হচ্ছে কত? এইটা, তাই তো? এইটা হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী। এই শ্রেণী পরিসংখ্যা 75, সেইটা হয়ে গেলে F1। তাহলে এখানে F1 কোনটা হবে? সংখ্যাগুরু শ্রেণীর কি হচ্ছে? পরিসংখ্যা। তাহলে আমি একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, L হলো সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমানা বা সীমানা বলাই বেটা, নিম্ন সীমানা। আচ্ছা, তারপরে আসছে F1 হলো সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যা। সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যা মানে এখানে কোনটা? 75। আচ্ছা, F0 হলো সংখ্যাগুরু শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা। হলো। আচ্ছা, F2 হলো কি? সংখ্যাগুরু শ্রেণীর পরের শ্রেণীর পরিসংখ্যা। আর আরেকটা আছে H হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য।
তাহলে আমি যেগুলো লিখলাম একটু ভালো করে লক্ষ্য করে, কিচ্ছু না, এরপরে মানগুলো বসালাম, ক্যালকুলেশন করবো, আমাদের অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, কী করছি দেখো তাহলে। তাহলে এল হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর নিম্নসীমা, তাহলে এখানে এল এর মান কত হবে? 18 হবে। আচ্ছা, F1 হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী পরিসংখ্যা, তার মানে এখানে কত হবে? 75। আচ্ছা, F0 হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর আগের শ্রেণী পরিসংখ্যা, মানে কত হবে? 45। তাহলে এখানে আমি সংখ্যা পাশে লিখে দিচ্ছি, এখানে এটা কত হয়ে যাচ্ছে? এটা 18, এটা হয়ে যাচ্ছে 75, এটা কত হয়ে যাচ্ছে? আগের শ্রেণী কত? 45। আচ্ছা, এইটা হচ্ছে কত? F2 হচ্ছে পরের শ্রেণী, মানে কত হচ্ছে? 38। সেটা আমি সংক্ষেপে লিখছি এখানে, পরিসংখ্যা 45, আর এটা কত হয়ে যাচ্ছে? 38। আর এই হলো কি? সংখ্যাগুরু শ্রেণী দৈর্ঘ্য। 18 থেকে 16 বাদ দিলে কত হয়? 2। তাহলে এটার মান কত আসবে? 2। পরিষ্কার হয়ে গেল অঙ্কটা, ব্যাপারটা কিচ্ছু না। তাহলে আমাদের এই তথ্যগুলি থেকে আমাদের এই আরোহণ করে নিতে হবে কি কি? এল মানে সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমানা, F1 সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যা, F0 সংখ্যাগুরু শ্রেণীর আগের শ্রেণী পরিসংখ্যা, F2 সংখ্যাগুরু শ্রেণীর পরের শ্রেণী পরিসংখ্যা, আর H সংখ্যাগুরু শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। এই 5টা তথ্য আমাদের আগে আরোহণ করে নিতে হবে। নিয়ে আমাদের এই যে সূত্র আছে, সূত্রটা কি? সংখ্যাগুরু মান বের করার L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H, সেখানে বসিয়ে দিচ্ছি। অতএব সংখ্যাগুরু মান কত? এল এর মান কত? এখানে এল এর মান হচ্ছে 18 প্লাস F1 কত? 75 মাইনাস F0 কত? 45 বাই 2 ইন্টু F1 হচ্ছে 75 মাইনাস 45 মাইনাস পরের শ্রেণী কত? 38 ইন্টু H কত? এখানে কত আছে? শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 2। 18 প্লাস 75 থেকে 45 বাদ দিলে 30 উপরে হলো, আর নিচে 150 থেকে 45 মানে 105 থেকে আবার 38 বাদ যাবে, 4 6 67 67 ইন্টু 2, তখন কত হলো? 18 প্লাস 60 বাই 67। এটাকে দশমিক প্রকাশ করলে যা হবে 18 রেখে দেবো। বারবার বলছি এই জায়গাটা কিন্তু অনেকেই ক্যালকুলেশনে গিয়ে গন্ডগোল করছো। গন্ডগোল মানে কি বলছি? এইটার সঙ্গে আগে 67 লসগু করে সলভ করতে যাচ্ছ, বিশাল হয়ে যাচ্ছে অঙ্কটা। তা করবো না, বারবার বলে দিচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তোমরা কিন্তু অনেকে শোনো না এই ব্যাপারটাকে। 18 পূর্ণ অংশটাকে যেমন আছে তেমনই রেখে দিব। শুধু 60-এর 67 যেটা আছে, 67 দিয়ে 60কে ভাগ করব, দশমিক দিয়ে 0 নিলাম, 9 দিয়ে 7 3 থেকে 6 6 54 60, ও যাচ্ছে না, 8 যাচ্ছে, 7 8 56 6 5 6 48 হচ্ছে 53, বিয়োগ করে 64, দশমিকের জন্য 0 পাবো। এরপরে যাবে কত? 9 যাবে, 7 9 63 3 8 থেকে 6 6 6 54 6 60, বিয়োগ করলে 7 37, দশমিকের জন্য একটা 0 পাবো। আচ্ছা, কত যাচ্ছে? 5 যাচ্ছে, 5 7 35, 5 থেকে 3 33, 7 3 37 ছিল 33, মোটামুটি 0.895। দেখো কত আছে তাতে উত্তরটা? 26.4। 26.4 অঙ্ক হচ্ছে 5 নম্বর অঙ্ক আমাদের। হ্যাঁ, এটা খেয়াল করে দেখো, আসন্ন মানে আনতে গেলে এই 5-5-এর সঙ্গে এটা 1 যোগ করলে 10, 10-এর শূন্য হাত থেকে আবার 1 9 হয়ে যাচ্ছে, এটা প্রায় 0.9। হ্যাঁ, প্রায় এটা 0.9, তার মানে এখানে কত হবে? 18 প্লাস 0.9 সমান 18.9, এটা প্রায় 18.9। এটা আসন্ন মানে দেখো, আমি যদি দু ঘরও আসন্ন মান আনি, 5 এসে একসঙ্গে যোগ হয়ে গিয়ে কত হয়ে গেল? 90 হয়ে গেল, তাই হয়েছে তো? এটা 90 মানে তো 0.9। হ্যাঁ, সেই জন্য এটা কত হয়ে গেল? 18.9।
তাহলে আমরা কীভাবে অঙ্কটা করলাম বুঝতে পারলে, যে সংখ্যাগুরু শ্রেণী বা সংখ্যাগুরু মান কীভাবে বের করতে হয়। প্রথমে পরিসংখ্যার আকারে সাজিয়ে নেব, দিয়ে সূত্রে ফেলে দেবো, কিচ্ছু না, এই তথ্যগুলোকে লিখে নিয়ে শুধু সূত্রের আকারে আমরা ফেলে দেবো। হ্যাঁ, এইরকম আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি যে আজকে শেষ হবে। কি দেওয়া আছে দেখো, এখানে একটি শ্রেণী পর্যায়ক্রমিক পরিসংখ্যা ৮০ জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে। হ্যাঁ, কি কি দেওয়া আছে দেখি। আচ্ছা, 0 থেকে 5 কজন আছে? 2 জন। 5 থেকে 10 আছে 6 জন। 10 থেকে 15 আছে 10 জন। 15 থেকে 20 আছে 16 জন। 20 থেকে 25 আছে 22 জন। 25 থেকে 30 আছে 11 জন। 30 থেকে 35 আছে 8 জন। 35 থেকে 40 আছে 5 জন। আমরা প্রথমে তথ্যগুলোকে চার্টের আকারে লিখে নিলাম। হ্যাঁ, তাই তো, এটা নম্বর আর এটা হচ্ছে ছাত্র ছাত্রীর সংখ্যা। যদি চার্টের আকারে সাজানো আছে, এটা হরাইজন্টালি আছে, আমরা কি করলাম, কলাম ওয়াইজ লিখে নিলাম। হ্যাঁ, লিখে নিয়ে এবার বলো তো দেখি এখানে সবচেয়ে বেশি সংখ্যক বার কোন তথ্যটা আছে। দেখো, খেয়াল করে দেখো, এখানে এটা দুবার আছে, তাই তো, এটা আছে দুবার, এটা 6 বার, এটা 10 বার, এটা 16 বার, এটা 22 বার, সবচেয়ে বেশি সংখ্যক, তাই তো। এই যে সবচেয়ে বেশি সংখ্যক, তাহলে এই যে শ্রেণীটা 20 থেকে 25, এই শ্রেণীটা হলো সংখ্যাগুরু শ্রেণী। তাহলে এখানে সংখ্যাগুরু শ্রেণী হয়ে গেল কত? 20 থেকে 25। সবাই ব্যাপারটা বোঝাতে পারলাম। তাহলে প্রথম কাজ, কোনটা সংখ্যাগুরু শ্রেণী সেটাকে চয়েস করে নিই। আমরা সব চয়েস করে ফেললাম 20 থেকে 25 বার। কেন? তার পরিসংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে। এবার এই সংখ্যাগুরু শ্রেণী বের করার সূত্র তো এটা আমাদের, সেখানে এল, তাহলে এখানে এল কত হবে? লোয়ার লিমিট 20 হবে, তার মানে এটা এল এর মান হবে কত? 20। আচ্ছা, তারপরে F1 হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী পরিসংখ্যা, সেটা কত? 22। তাহলে এখানে এটা কত হবে? 22। তারপরে F0 হচ্ছে সংখ্যাগুরু ঠিক শ্রেণীর ঠিক আগের শ্রেণী, মানে কত? এইটা 16, তাই তো। সংখ্যাগুরু শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা F0, এইটা হলো F0, এটা হলো F1, এটা হলো F2, হ্যাঁ, এইটা হলো L, এটা হলো L, এটা হলো L। তাহলে এখানে কত হবে? F1 হচ্ছে 22, F0 হলো কত? 16, আর F2 হচ্ছে কত? 11, F2 হচ্ছে কত? 11। আর H হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 20 থেকে 25, তার মানে 25 থেকে 20 বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে? 5। এটা হয়ে যাচ্ছে কত? 5। তাহলে প্রথমে আমরা তথ্যগুলোকে সাজিয়ে নিলাম। এবার সংখ্যাগুরু মান বের করার সূত্র হচ্ছে L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। তাহলে L এর মান কত? এখানে L এর নিম্ন সীমা হচ্ছে 20 প্লাস F1 হচ্ছে কত? 22 মাইনাস F0 হচ্ছে কত? 16। এখানে নিচে 2 গণিত 22 মাইনাস 16 মাইনাস 11 ইন্টু H হচ্ছে কত? 5 দিয়ে আমাদের ক্যালকুলেশনটা করলে চলে আসবে। 20টা যেমন আছে রেখে দিলাম, 22 থেকে 16 বিয়োগ করলে 6, উপরে 6 হয়ে গেল, নিচে 44 থেকে কত বাদ যাবে? 27 বাদ যাবে। 44 থেকে 27 বাদ দিলে 3 17 হবে। একবার দেখে নিন, 44 থেকে বাদ যাবে 27, 33 থেকে 16, তাহলে 17, 16 17, হ্যাঁ 17 ইন্টু 5, তাহলে 20 প্লাস 30 17। এবার আমরা বারবার বলছি যে এই অংশের কোনো ক্যালকুলেশন করবো না, কোনটাকে করবো? এই অংশটা করবো। তাহলে 17 দিয়ে 30কে ভাগ করছি আমরা, 17 1 17, বিয়োগ করলে কোথায়? 13, দশমিক দিয়ে শূন্য নিলাম,
5 17 85, 6 17 102, 7 17 119, 7 17 119 বিয়োগ করলে 11.0 পেলাম, 6 17 102 8 0 পেলাম, 4 17 68। আচ্ছা, আসন্ন মানে নিয়ে আসলে কত হয়ে যাচ্ছে? 1.76 হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা সমান কত হয়ে গেল? এর পাশে লিখছি 20 যোগ 1.76, তার মানে কত হয়ে গেল? 21.76। তাহলে এই যে প্রাপ্ত তথ্যগুলি আমাদের দেওয়া আছে, এই তথ্যগুলির সংখ্যাগুরু মানটা কত হয়ে গেল? 21.76। তাহলে দেখো খুবই সহজ অঙ্ক, নম্বরটা দিয়ে দেয় পায় নম্বর বলতে গেলে। যে আমি একবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা এই চ্যাপ্টারটাকে কয়েকবার 2-4 বার করবে, তাদের অবশ্যই মাধ্যমিকে সে 4 নম্বর পাবে এবং এখান থেকে একটা প্রশ্ন থাকবেই। এইটুকু আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে এখান থেকে 4 নম্বর থাকবে, এবং সেই 4 নম্বর তোমরা যারা জাস্ট মানে এই তথ্যগুলোর সঙ্গে একটু পরিচিত হয়ে থাকবে। এবার যারা কোনোদিনই করা না, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আলাদা কথা, তারা তো কোনোদিনই পারবে না, কোনো কিছুই পারবে না, তাদের কাছে সে বিয়োগও অনেক জটিল হয়ে যায়। হ্যাঁ, কিন্তু যারা একটু পড়াশোনা করে এই তথ্যগুলো সম্পর্কে বা এই সংখ্যাগুলো সম্পর্কে ওয়াকিবহাল, তাদের ক্ষেত্রে বলছে আমি কোনো অসুবিধা হবে না, তারা দিব্যি সুন্দর অঙ্কগুলোকে করে যেতে পারবে। শুধু একটু 2-1 বার প্র্যাকটিস করবে। আর ক্যালকুলেশন একটু কায়দাটা আমি বললাম, এই যে যখন ক্যালকুলেশন করতে গিয়ে আমরা অনেকে কী করছে আমি দেখেছি, যে এই লসগু করে দিই, 17 লসগু করে 17 × 340 সঙ্গে 30 যোগ করলে, করে আবার 17 দিয়ে ভাগ করলে বিরাট ভাগ হতো। সেসব না করে কী করবে, ভগ্নাংশ অংশটুকে দশমিক করে নিলে, আর পূর্ণ অংশটুকুকে পূর্ণ অংশ যেমন আছে রেখে দেবে, দিয়ে এগিয়ে যাবে, দেখবে খুব সহজ হবে। তা 6 নম্বরটা আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। 6 নম্বরটা প্রথমে তথ্যগুলো দেওয়াই থাকে, জাস্ট এটা রো ওয়াইজ ছিল, আমি কলাম ওয়াইজ সাজিয়ে নিলাম, দুটো পরপর সাজিয়ে নেওয়ার পরে এই দেখতে পাচ্ছি এই তথ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বার আছে 22 তথ্যটা। হ্যাঁ, 22 জন ছাত্রছাত্রীর কাছে কোনটা আছে? 20 থেকে 25। তাহলে এই যে 20 থেকে 25 এই শ্রেণীটা হলো সংখ্যাগুরু শ্রেণী। দিয়ে তাহলে এখানে এল কত হয়ে যাচ্ছে? সংখ্যাগুরু শ্রেণীটা 20 থেকে 25, তাহলে এল হলো 20। আচ্ছা, F1 হলো সংখ্যাগুরু শ্রেণী পরিসংখ্যা, আর F0 হলো আগের শ্রেণী পরিসংখ্যা, F2 হলো পরের শ্রেণী পরিসংখ্যা, সংখ্যাগুরু শ্রেণী পরের শ্রেণী, আর H হলো সংখ্যাগুরু শ্রেণী শ্রেণীদৈর্ঘ্য, সেটা কত? 5। দিয়ে আমি তথ্যগুলোকে এই সূত্রটা, এই যে L + F1 - F0 / 2F1 - F0 - F2 × H, এই সূত্রের মানগুলোকে আমি পুট করে দিলাম। পুট করে দিয়ে আমরা কী পেয়ে গেলাম? এটা 21.76। তাহলে তথ্যটির সংখ্যাগুরু মান 21.76। খুব সহজ অঙ্ক, বাকিগুলো করার চেষ্টা করো, পেরে যাবে। আমি আরেকদিনে এই চ্যাপ্টারটাকে শেষ করে দেবো। হ্যাঁ, আজকে এখানেই শেষ হচ্ছে।